বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হওয়ার ঘটনা প্রবাহকে পাকিস্তানে অনেকেই স্বাগত জানিয়েছে। গত মাসে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে পাকিস্তানের মাটিতে বিজয় মিছিল হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে এটি এক বিরল ঘটনা। এদিকে পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী ঢাকায় প্রকাশ্যে পালিত হয়েছে বহু বছর পর। কিছুদিন আগেও এই চিত্র ছিল প্রায় অভাবনীয়। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ নিয়মিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছেন। কিছুদিন আগেও তার এমন সাক্ষাৎ পাওয়া ছিল বেশ কঠিন। গত 10 সেপ্টেম্বর ঢাকায় এক বৈঠকে বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে দুই দেশের পাঠ্যক্রম নিয়ে আলোচনা করেন পাকিস্তানের রাষ্ট্রদূত। জানা গেছে, দুই দেশের স্কুল কলেজে পরস্পরকে নিয়ে ঠিক কী পড়ানো হয় সেই বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত আলাপ হয়েছে। এই পটভূমিতে পাকিস্তানে স্কুল কলেজের পাঠ্যপুস্তককে 1971 সালের মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ঠিক কী পড়ানো হয় সেই প্রশ্ন এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। চলুন নজর দেওয়া যাক সেদিকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পাকিস্তানে স্কুল পাঠ্য সরকারি ইতিহাস বইয়ে বাংলাদেশের সৃষ্টির পটভূমি ব্যাখ্যা করা হয়েছে ঠিক এভাবে। প্রথমত, 1970-এর সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ 169টি আসনের মধ্যে 167টি পেয়ে বিজয়ী হয়, আর পশ্চিম পাকিস্তানে 138টি আসনের মধ্যে 87টি পেয়ে বিজয়ী হয় পিপলস পার্টি। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে একটিও আসন পায়নি, পিপলস পার্টি পূর্ব পাকিস্তানে একটিও আসন পায়নি। দ্বিতীয়ত, তখন ক্ষমতাসীন সামরিক সরকার বিজয়ী দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর না করে বিষয়টি নিয়ে গড়িমসি করতে থাকে। এ কারণে পূর্ব পাকিস্তানে ক্ষোভ মাথাচাড়া দেয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিয়ে সামরিক সরকার নিজেদের কর্তৃত্ব আরও কায়েম করার চেষ্টা চালায়। পূর্ব পাকিস্তানে আইন অমান্যের পরিস্থিতি তৈরি হলে জাতীয় প্রতিরক্ষার স্বার্থে সেটি দমনের জন্য সামরিক সরকাররা সেখানে সেনা নামানোর সিদ্ধান্ত নেন। তারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। তৃতীয়ত, রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের ফায়দা নিতে ভারত তখন পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করে, যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত 1971 সালের 16 ডিসেম্বর ভারত তার সেনাবাহিনীর সহায়তায় পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে। এরপর পশ্চিম পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোর হাতে ক্ষমতা হস্তান্তর করা হয়। সুতরাং বোঝাই যাচ্ছে, বাংলাদেশ সৃষ্টিকে বাঙালিদের অর্জন হিসেবে না দেখিয়ে ভারতের ষড়যন্ত্র হিসেবেই তুলে ধরতে চেয়েছে পাকিস্তান। 1971 সালের ঘটনাকে তারা কখনোই মুক্তিযুদ্ধ বলে বর্ণনা করে না, বরং এই পটভূমিকে তারা ভারত পাকিস্তানের মধ্যকার একটি যুদ্ধ হিসেবেই তুলে ধরেছে। লক্ষণীয় বিষয় হলো, দেশটির স্কুলের ইতিহাস বইয়ের রচয়িতারা মনে করছেন 1970-এর সাধারণ নির্বাচনে পাকিস্তান একটি নয় 2টি বিজয়ী দল ছিল। এগুলো হলো আওয়ামী লীগ ও পিপলস পার্টি। গোটা পাকিস্তানের মোট আসন সংখ্যার নিরিখে আওয়ামী লীগ যদিও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, কিন্তু বইয়ে দাবি করা হয়েছে যেহেতু আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে কোনো আসন জিতেনি, তাই তাদের সেই জয় ছিল প্রশ্নবিদ্ধ। বরং ভুট্টোর পিপলস পার্টিরই যে তখন পশ্চিম পাকিস্তানে ক্ষমতায় আসা উচিত ছিল, পরোক্ষভাবে সেটি জোর দিয়ে বলা হয়েছে বইটিতে। বাংলাদেশ যে ভারতের ষড়যন্ত্রের ফলেই সৃষ্টি, এটাই পাকিস্তানের ছাত্রছাত্রীদের চিরকাল শেখানো হয়েছে। পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তান যে আদৌ কোনোদিন বঞ্চনা করেছে কিংবা বাঙালিদের ক্ষোভ বিক্ষোভের সঙ্গত কারণ ছিল, সেসব তাদের কখনো জানতে দেওয়া হয়নি। পাকিস্তানের স্কুল পর্যায়ের ক্লাস 9-এর একটি উর্দু ইতিহাস বইয়ে সেভাবেই শিক্ষার্থীদের শেখানো হয়েছে। পাকিস্তানের দুই ভূখণ্ডের মধ্যে ব্যবধান ছিল 1600 কিলোমিটার, যার মাঝে অবস্থিত ছিল ভারত। ভৌগোলিক দূরত্বের কারণে প্রতিরক্ষাগত জটিলতা যেমন তৈরি হয়েছিল, একইভাবে সমস্যা হয়েছিল যোগাযোগ ও পরিবহনের ক্ষেত্রে। পাকিস্তান ভেঙে বাংলাদেশ সৃষ্টির জন্য পাকিস্তানের লেখকরা সাম্প্রদায়িক, ভূরাজনৈতিক ও সাংস্কৃতিক কারণকে দায়ী করছেন, কিন্তু বাংলাদেশের মুক্তি সংগ্রামকে তারা ছিটেফোঁটাও কৃতিত্ব দিতে রাজি নন। ইসলামাবাদের কমসেটস ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা বিলাল খান নিজের স্কুল জীবনে উর্দু ইতিহাস বই পড়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে জেনেছেন। তিনি বলেন, আলাদা একটা স্বাধীন দেশ তৈরি করতে পারা যে মাশরিকি তথা পূর্ব পাকিস্তানের কত বড় কৃতিত্ব, সেটা আমাদের কখনোই বুঝতে দেওয়া হতো না। আমাদের মাগরিবি তথা পশ্চিম পাকিস্তানে সবসময় বলা হতো ওটা আসলে সবটাই হিন্দুস্তানের সাজিশ তথা চক্রান্ত।
এটা যে মাগরিবি পাকিস্তানের কত বড় ব্যর্থতা সেটাও খুব সযত্নে আড়াল করে যাওয়া হতো। 2021 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী বর্ষে বিবিসির উর্দু বিভাগ একটি প্রতিবেদন করেছিল। এতে পাকিস্তানের পাঠ্যপুস্তকে 71কে কিভাবে তুলে ধরা হয়েছে সেই বিষয়ে আলোকপাত করা হয়। বিবিসির সাংবাদিক সাদ সোহেলের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান সরকার অনুমোদিত পাকিস্তান স্টাডিজ নামের একটি পাঠ্যপুস্তকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা আছে এভাবে: বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিব রহমান স্বাধীনতার নামে একটা নাটক করে সফল হন এবং পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাটি ছিল বৃহৎ শক্তিগুলোর মধ্যে এক গোপন চুক্তির ফল। পূর্ব পাকিস্তান যে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে গেল সেজন্য পাকিস্তান স্টাডিজ বইয়ে অনেক অভ্যন্তরীণ ও বাইরের কারণকে দায়ী করা হয়েছে। বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তান ভাঙার জন্য ভারতকেই মূল অপরাধী বলে দোষ দেওয়া ও শত্রু রাষ্ট্র হিসেবে বর্ণনা করা হয়। বাংলাদেশের জন্ম সম্পর্কে পাকিস্তানি স্কুল শিক্ষার্থীরা প্রথম জানার সুযোগ পায় নবম শ্রেণীতে উঠে, যখন তাদের বয়স 15 থেকে 16 বছর। সরকারিভাবে স্কুলে যেসব বই পড়ানো হয় সেগুলোতে খুবই অস্পষ্টভাবে 1971 সালের ঘটনাবলী তুলে ধরা হয়। এর বিবরণ 2-3 পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ, খুব বিস্তারিত কিছু নেই। তবে বিপরীতে বেসরকারি স্কুলগুলোতে ও লেভেলে পাকিস্তান স্টাডিজ নামের যে বই পড়ানো হয় সেখানে পাকিস্তানের পূর্ব ও পশ্চিম অংশের মধ্যে যেসব অসন্তোষ তৈরি হয়েছিল তার বিস্তারিত বর্ণনা আছে। তবে সরকারি কিংবা বেসরকারি স্কুল উভয় ক্ষেত্রেই পাঠ্যক্রমে একটা বিষয় অভিন্ন, তা হলো সেখানে বাংলাদেশের তোলা অভিযোগগুলো মোটামুটি উপেক্ষিত। পাকিস্তানের শিক্ষাবিদ অধ্যাপক A.H. নাইয়ার বিবিসিকে বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই সরকারের লোকজন মনে করেছিল পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে একমাত্র ধর্মই এক রাখতে পারে। কাজেই তারা এমনভাবে ইতিহাস শিখিয়েছেন যাতে ধর্মীয় পরিচয়কে সামনে রাখা যায়। বাংলাদেশ সৃষ্টির আগে বাঙালিদের কিভাবে দেখত পশ্চিম পাকিস্তানের মানুষ সে কথা উল্লেখ করে অধ্যাপক নাইয়ার বলেন, আমাদের চোখে বাঙালিরা ছিল এক অভুক্ত 5 ফুট উচ্চতার দুর্বল জাতি, আর আমরা হচ্ছি উঁচু জাতের, কাজেই এক ধরনের হেয় চোখে দেখা হতো তাদের। পাকিস্তানি পরিচালক নাবিল কুরেশি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বর্ষে খেল খেল মে নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন, যাতে অভিনয় করেছিলেন সজল আলী ও বিল্লাল আব্বাস খানের মতো জনপ্রিয় পাকিস্তানি তারকারা। কিন্তু সেই ছবি নিয়ে পাকিস্তানে কম বিতর্ক হয়নি। ছবিটিতে দেখানো হয় পাকিস্তানের একটি ইউনিভার্সিটির ড্রামা ক্লাবের ছাত্রছাত্রীরা তাদের প্রযোজনা নিয়ে ঢাকায় একটি নাট্য উৎসবে যোগ দিতে যাচ্ছে। তারা স্থির করে যেহেতু উৎসবটি ঢাকায় হবে তাই তারা বাংলাদেশ সৃষ্টির প্রকৃত ইতিহাস নিয়ে নাটকটি করবে। কিন্তু এরপরই তাদের পদে পদে বাধার সম্মুখীন হতে হয়, কারণ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ থেকে শুরু করে তাদের সহপাঠী ছাত্রছাত্রীরা প্রশ্ন তোলে 50 বছর আগে পাকিস্তান কীরকম শোচনীয়ভাবে যুদ্ধে হেরেছিল সেই লজ্জার কাহিনী কি তারা নাটকে তুলে ধরতে চায়। ছবিটিতে আরও দেখানো হয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের সরাসরি জানিয়ে দিচ্ছেন, আজকের প্রজন্মের পাকিস্তানি তরুণ তরুণীরা যতই স্বাধীনচেতা হোক, দেশের প্রকৃত ইতিহাস তুলে ধরা তাদের দায়-দায়িত্ব নয়। 71-এর ইতিহাস নিয়ে পাকিস্তানের অভ্যন্তরে আজও যে অন্তর্লীন স্ববিরোধিতা ও তীব্র অস্বস্তি কাজ করে, খেল খেল মে ছবিটি ছিল তারই প্রমাণ। বাংলাদেশের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের অভূতপূর্ব সাফল্যের পর বাংলাদেশের প্রতি পাকিস্তানের সহমর্মিতা ও সম্প্রীতির আবহ কেমন দাঁড়ায় সেটিই হবে দেখার বিষয়।